প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এইচএসসি 2026 অংশগ্রহণ করছো, পরীক্ষা খুবই কাছে চলে এসেছে। কাজেই এখন অবশ্যই একটু গুছিয়ে পড়তে হবে। সে কারণে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আসলাম। এটাকে আসলে সাজেশন বলা ঠিক উচিত হবে না। আমার যেটা বলা সেটা হচ্ছে এই প্রশ্নগুলো যেন অবশ্যই তোমাদের প্রস্তুতির মধ্যে থাকে এবং বারবার প্র্যাকটিসের মধ্যে থাকে। যেমন ধরো, আমরা শুরুতেই বানানের নিয়ম দিয়ে শুরু করি। বানান থেকে সাধারণত দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে নিয়ম লিখতে হয় আর 5টা শুদ্ধ বানান লিখতে হয়। এগুলো তোমরা সবাই জানো। তো নিয়ম যেখানে লিখতে হয় সেইখানে যে প্রশ্নগুলো অবশ্যই আমরা করব, একটা হচ্ছে তৎসম শব্দ বানানের নিয়ম। এবং এখানে লক্ষ্য করো, এই যে তৎসম শব্দ বানানের নিয়ম যে তুমি পড়বে, এটার প্রশ্ন কিন্তু কয়েকভাবে আসতে পারে। যেমন ধরো, শুধু আসলো বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানের নিয়ম লেখো, অথবা প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো, অথবা তৎসম শব্দ বানানের 5টা নিয়ম লেখো, অথবা এরকম আসতে পারে যে শুধু বাংলা বানানের 5টি নিয়ম লেখো। সব ক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলো লেখা যাবে। তো যদি তোমরা দেখো যে তোমরা যে বোর্ডে আছো, যার যে বোর্ড, সেখানে যদি গত বছর এই প্রশ্নটা এসে থাকে তৎসম শব্দ বানানের, সেক্ষেত্রেই কেবল বাদ দিতে পারো। তারপরও শিখলে কিন্তু ক্ষতি নেই, কারণ ওই যে প্রশ্ন ঘুরিয়ে আসলে লেখা যাবে। আর এর পাশে যেটা অবশ্যই শিখতে হবে, অতৎসম শব্দ বানানের বা বিদেশি শব্দ বানানের 5টা নিয়ম অবশ্যই জেনে রাখতে হবে। আর একটা আছে হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান। এক্ষেত্রে কিন্তু উদাহরণ সহ তোমাকে 5টা নিয়ম লিখতে হবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, নিয়ম যাই থাকুক, সংজ্ঞা যেখানে প্রয়োজন সেখানে দিবে। আর উদাহরণ না দিলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না, তাই উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমাদের যে প্রশ্নের উত্তর, মানে যদি নিয়মের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে শুদ্ধ বানান। এখানে 5টার বেশি, সাধারণত 8টা অশুদ্ধ বানান থাকে, সেগুলো তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। এখন লক্ষ্য করো, এখানে যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই শুদ্ধ বানানই আছে। এইগুলো বিভিন্নভাবে অশুদ্ধ করে তোমাদের প্রশ্নে থাকবে। তো আমি তো অশুদ্ধটা আর এখানে লিখি নাই, কারণ অশুদ্ধ তো যে কোনো ভাবেই অশুদ্ধ করা যায়। তোমাদের শুদ্ধটাই শেখা উচিত, এবং এখানে যে বানানগুলো আছে তোমরা বারবার প্র্যাকটিস করবে। খাতায় না লিখলে কিন্তু আমাদের ব্রেন ওটা ধরে রাখতে পারে না। কাজেই আমার সাজেশন থাকবে যে তোমরা এই সবগুলো শব্দ যেমন নিজে নিজে বলে খাতায় প্র্যাকটিস করবে, যেমন ঐকমত্য, ঐকতান, ঔজ্জ্বল্য, কথোপকথন, এগুলো সবগুলো শব্দই বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। ব্যাকরণের দ্বিতীয় অংশে থাকবে উচ্চারণের নিয়ম। এখানেও একটা নিয়ম থাকবে, আর পাশাপাশি শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। তো নিয়মের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বো, অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, ব ফলা আর ম ফলা, এইগুলোর 5টা করে নিয়ম। অবশ্যই তোমরা 5টার বেশি মনে রাখবে, কারণ 2-1টা ভুলে যেতে পারো। আর এর পাশাপাশি যে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে, এই শব্দগুলো মোটামুটি শুদ্ধ উচ্চারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ: শ্রদ্ধাঞ্জলি, ক্ষুদ্রতম, শ্রবণ, বৈসাদৃশ্য, ঐশ্বর্য, খাদ্য, এখানে সবগুলোই শুদ্ধ উচ্চারণ দেওয়া আছে। তোমরা এগুলোও কিন্তু বারবার খাতায় প্র্যাকটিস করবে। এবং এই শব্দগুলো যদি তোমরা বুঝে লিখতে পারো যে কেন জন্মগ্রহণ এখানে এই বানানটা হচ্ছে, কেন এখানে 2টা গ আসছে, আবার অনিঃশেষ কেন এখানে 3টা তালব্য শ আসছে, এই ব্যাখ্যাগুলো যখন তোমরা বুঝে শিখবে, তখন কিন্তু এর বাইরে যতই শব্দ আসুক সবগুলোই তোমরা বুঝতে পারবে। কাজেই আবারও বলছি, এখানে যত শব্দ আছে সবগুলোই একটু বুঝে মনে রাখার চেষ্টা করবে। তো এরপরে আমরা দেখি যে শব্দ গঠন থেকে যে প্রশ্ন আসে, উপসর্গ। তো উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আমাদের শিখে রাখতে হবে সেটা হচ্ছে, উপসর্গ কাকে বলে? উপসর্গে অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, খুবই ইম্পর্টেন্ট। সাধারণত এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। তো তোমরা যারা সমাসে একটু দুর্বল, তারা কিন্তু উপসর্গ থেকে এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ সমাসে খুব বেশি ভালো না হলে কিন্তু 5 নম্বর তোলাটা খুব কঠিন, মুখস্থ করে লেখাটা কঠিন। কিন্তু উপসর্গে যদি তুমি একটু সময় দাও, তাহলে কিন্তু তুমি ভালো নম্বর পাবে এখান থেকে। তো যাই হোক, আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। তোমরা নিজেরাও জানো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসে এবং বারবার এসেই থাকে। উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন অবশ্যই শেখা উচিত, সেটা হচ্ছে উপসর্গের শ্রেণী বিভাগ এবং
কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ দিয়ে শব্দ গঠন। যেমন ধরো অণু দিয়ে কি, কি শব্দ হতে পারে? অনুষ্ঠান বা অনুসর্গ। আবার পরি দিয়ে কি, কি শব্দ হতে পারে? পরিত্যাগ, পরিপত্র। এইভাবে এই যে উপসর্গগুলো এগুলো কোন, কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, এই কিছু শব্দ তোমরা মনে রাখলেই হবে। এবং আরেকটা প্রশ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এই যে শব্দ গঠন বলতে কি বুঝো? কি, কি পদ্ধতিতে শব্দ গঠন হয়? উদাহরণ সহ আলোচনা করো। তো এই হচ্ছে উপসর্গের সাজেশন। আর এর পাশাপাশি যে সমাস আসবে, সমাসের সাজেশন তো আগেই দেওয়া আছে। আশা করি তোমরা পেয়ে গেছো এবং ওখান থেকেই কমন করবে। তো আমরা দেখি বাক্য তত্ত্বে আমরা কি, কি প্রশ্ন পড়ব। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্য গঠনে কি, কি বৈশিষ্ট্য গুণ থাকা আবশ্যক? উদাহরণ সহ আলোচনা করো। আর একটা হচ্ছে বাক্য কি? গঠন অনুসারে অথবা অর্থ অনুসারে। তোমরা তো জানো যে বাক্যের প্রকারভেদ ২ ভাবে পড়তে হয়, গঠন অনুসারে আর অর্থ অনুসারে। তো এই ২ টা কিন্তু খুবই খেয়াল করে লিখতে হয় যে যদি গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ চায়, সাধারণত প্রশ্ন উল্লেখ করাই থাকে যে কোন প্রকারভেদটা তোমাকে লিখতে হবে। তো গঠন অনুসারে চাইলে অবশ্যই অর্থ অনুসারে লিখলে একদমই কোনো নাম্বার পাওয়া যাবে না। আবার অর্থ অনুসারে যদি চাই সেক্ষেত্রেও কিন্তু ভুল করলে কোনো নাম্বারই পাওয়া যাবে না। কাজেই কোনটা গঠন অনুসারে প্রকারভেদ আর কোনটা অর্থ অনুসারে প্রকারভেদ এটা একটু বুঝে পড়তে হবে। তো বাক্যতত্ত্ব থেকে খুবই কম প্রশ্ন পড়তে হয়, এই ২-৩টা থেকেই কিন্তু সবসময় আসে। এরপরে দেখো বাক্য পরিবর্তন। সাধারণত এটাই সবাই অ্যান্সার করে থাকে। প্রশ্নে থাকে হচ্ছে কিছু বাক্য থাকে এবং ব্র্যাকেটে নির্দেশনা থাকে যে এই বাক্যটা কোন বাক্য করতে হবে। যেমন অনুগ্রহ করে সব খুলে বলুন এটাকে যৌগিক বাক্য করতে হবে। আবার আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যটাকে জটিল করতে হবে। তো এইরকম ব্র্যাকেটের যে নির্দেশনা আছে সেইটা অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে। তো আমার পথ দেখাবে আমার সত্য, এইটা হচ্ছে সরল বাক্য। তো এটার জটিল লিখতে হবে যা সত্য তা আমায় পথ দেখাবে। তো এইভাবে আর কি লিখতে হয়। এটা তো তোমরা জানোই, এখন আর নতুন করে শেখানোর কিছু নেই। যে বাক্যগুলো আমরা শিখবো সেগুলো একটু দেখে রাখো। যেমন আইন মেনে চলা কর্তব্য, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, যেসব পোষ্য মাংস খায় তারা অত্যন্ত বলবান, ধনীর কন্যা তার পছন্দ নয়, যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, বিদ্বান হলেও তার অহংকার নেই, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। আবার যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে। এটা সরল হচ্ছে নির্বোধরাই একথা বিশ্বাস করবে। তো এইখানে যে বাক্যগুলো আছে সেগুলোর ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী যে অ্যান্সারটা হচ্ছে সেই অ্যান্সারটা আসলে কেন হচ্ছে এটাও কিন্তু তোমাদের বুঝে রাখতে হবে। একদম সরাসরি মুখস্থ করলে কিন্তু সমস্যা। তোমাকে অবশ্যই এটা বুঝতে হবে যে ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ, এটাকে যে নেতিবাচক করতে বলছে। তো এটার নেতিবাচকটা যে আমরা লিখছি ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়। এখানে যে একটা বিপরীত শব্দ আনতে হচ্ছে নেতিবাচক করার জন্য অর্থ অপরিবর্তিত রেখে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝেই পড়তে হবে। এরপরে আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই প্রশ্নের ক্ষেত্রে কিছু বাক্য থাকবে যে বাক্যের কোনো না কোনো অংশে ভুল আছে, হয় সেটার বানান ভুল অথবা সেখানে বহুবচন জনিত কিছু ভুল আছে অথবা বাহুল্য জনিত কিছু ভুল আছে। সেই ভুলটা তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। যেমন অন্যায়ের ফল দুর্নিবার্য, এখানে এই যে দুর্নিবার্য শব্দটা এটা একেবারেই এই বাক্যের জন্য উপযুক্ত নয়। তো সেক্ষেত্রে অন্যায়ের ফল অনিবার্য এভাবেই আমরা সাধারণত শিখেছি ছোটবেলা থেকে। তো এই শব্দগুলো তখন চেঞ্জ করে দিতে হবে। আর অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এটা আসলে হওয়ার কথা কি অধ্যয়নে ছাত্রদের তপস্যা। অপমান হবার ভয় নেই, এটা ভুল। শুদ্ধ হচ্ছে অপমানিত হবার ভয় নেই। তো এইভাবে তোমাকে এই ভুল বাক্যগুলো শুদ্ধ করে লিখতে হবে। তবে যে জিনিস সম্পর্কে খুব ধারণা থাকা জরুরি যে বাক্যটা কেন ভুল হচ্ছে। যেমন গাছটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এখানে আসলে এই যে সমূল সহ এই শব্দটা ভুল, কারণ এই যে আর সহ দুইটা তো একই অর্থ দিচ্ছে। এগুলোই হচ্ছে বাহুল্যজনিত ভুল। তো যে কোনো একটা বাদ দিয়ে এগুলো শুদ্ধ করতে হয়। সেরকম অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন। অন্যান্য বহুবচন বাচক শব্দ, আবার এই যে সমূহ সেটাও বহুবচন বাচক শব্দ। তো যেকোনো একটা বাদ দিয়ে করতে হবে। তার মানে এই যে বাক্যগুলো তুমি শিখবে শুদ্ধ করা, এই বাক্যগুলো কেন এভাবে শুদ্ধ করতে হচ্ছে, কোন জিনিসটার কারণে এই বাক্যগুলো ভুল
সেইটাই কিন্তু তোমাকে আসলে শিখতে হবে। এইগুলোর যে শুদ্ধ বাক্য এইটা শিখলে কিন্তু তুমি খুব বেশি দিন সেটা মনে রাখতে পারবে না বা এটা তোমার ভবিষ্যতের জন্য খুব বেশি কাজে আসবে না। বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের শিখতে হয় সেটা হচ্ছে অশুদ্ধ শব্দ আর শুদ্ধ শব্দ। এই শব্দগুলো লক্ষ্য করো। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা তো অশুদ্ধ বানান শুদ্ধ বানান একবার শিখলাম, তাহলে এগুলো আবার কি? বিষয়টা কাছাকাছি, সূক্ষ্ম একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এগুলো প্রয়োগজনিত ভাবে অশুদ্ধ, ঠিক বানানের কারণে নয়। যেমন আমরা ভুল করে অনেক সময় এই শব্দগুলো ব্যবহার করি, যেমন অধীনস্থ, যে আমি তার অধীনস্থ একজন কর্মচারী। কিন্তু এইটা হচ্ছে অপপ্রয়োগজনিত অশুদ্ধ। শুদ্ধ হবে আমি তার অধীনের একজন কর্মচারী। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে এইরকম, যে ঠিক বানান নয়, এগুলো হচ্ছে প্রয়োগজনিতভাবে অশুদ্ধ আর শুদ্ধ। তবে এর আগে যে আমরা বানান শিখেছি, ওই বানান থেকেও কিন্তু এই সেকশনে প্রশ্ন আসতে পারে। অপকর্ষতা, এটা যে অপকর্ষতা শব্দটা ভুল, শুদ্ধ হচ্ছে অপকর্ষ। অহোরাত্রি শব্দটা ভুল, রাত্রি কিন্তু ঠিক। অহোরাত্রি হলে সেটা হবে অহোরাত্র। আবার আয়ত্তাধীন নয়, উন্নতশীল নয়, উন্নয়নশীল। আবার কর্মকর্তা বৃন্দ, এটা হবে হচ্ছে কর্মকর্তৃবৃন্দ। নিরপরাধী নয়, নিরপরাধ। তো এই শব্দগুলো আসলে যে কোনটা অশুদ্ধ আর কোনটা শুদ্ধ সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আর অপপ্রয়োগের যে অনুচ্ছেদগুলো থাকে সেগুলোর আর আমি কোনো সাজেশন দিচ্ছি না, কারণ আমার বিশ্বাস এই যে শব্দগুলো, এই শব্দগুলো যদি তোমরা শিখো ভালো করে, আর পাশাপাশি এই যে বাক্যগুলো শেখো, যে কোনটা কোথায় ভুল হচ্ছে আর সেই ভুলটা আসলে কেন ভুল, এই ব্যাখ্যাগুলো যদি তোমরা শেখো, তাহলে অনুচ্ছেদ যাই আসুক তোমরা সেটা লিখতে পারবে। আর অনুচ্ছেদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধু চলিতের মিশ্রণ থাকে, এই জিনিসগুলা একটু লক্ষ্য রাখতে হয়। তাছাড়া আর কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে আমাদের ব্যাকরণের সাজেশন। আর এর পরের ভিডিওতে তোমাদের জন্য নির্মিতির সাজেশন নিয়ে আসবো। ভালো থেকো, শুভকামনা।